Dear learners, welcome to my online class. আজকে বেসিক্যালি আমি অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট যারা তাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণের উপর একটি ক্লাস দিতে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই জানো এটি বেসিক্যালি একটি ম্যাথমেটিক্যাল টার্মসের একটি অধ্যায়। তো রেশিও অ্যানালাইসিস এর ম্যাথ করার আগে আমাদেরকে জানতে হবে বেসিক্যালি হোয়াট ইজ রেশিও, অনুপাত কি। তো আমি দেখো একটু চেষ্টা করেছি স্ক্রিনে তোমাদেরকে দেখানো। রেশিওটা কি? রেশিও বেসিক্যালি এ কম্পারিজন অফ টু অর মোর নাম্বারস, দুই বা দুই অধিক সংখ্যার মধ্যে একটি তুলনা। কেন এই তুলনাটা করতে হয়? জাস্ট টু ইন্ডিকেট দেয়ার সাইজ ইন রিলেশন টু ইচ আদার। মানে একে অপরের তুলনায় কার অবস্থান কত বড় বা কত ছোট, কার পজিশন কত ভালো বা খারাপ, এটাকে ইন্ডিকেট করার জন্য বেসিক্যালি এই রেশিওটা অ্যানালাইসিস করতে হয়। ফর এক্সাম্পল দেখো, সাপোজ মনে করো একটি প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর অনুপাত হলো 3:1। তাহলে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা কি ইন্ডিকেট করে? বেসিক্যালি এটা ইন্ডিকেট করে যে একটি প্রতিষ্ঠানের প্রতি 3 টাকা কারেন্ট অ্যাসেটের এগেইনস্টে 1 টাকা লায়াবিলিটিস আছে। সো দ্য পজিশন অফ দ্য কোম্পানি ইজ গুড ওয়ান। তো 3 টাকা সম্পত্তি আছে, তার এগেইনস্টে 1 টাকা দায় আছে। তাহলে এই দুটো সম্পত্তি এবং দায়ের মধ্যকার তুলনায়, এই তুলনাটাকেই আমরা রেশিওর মাধ্যমে প্রকাশ করি। আর রেশিও অ্যানালাইসিসটা কি? রেশিও অ্যানালাইসিস বেসিক্যালি এ প্রসেস অফ এক্সামিনিং অ্যান্ড কম্পেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ বিজনেস। এটা বেসিক্যালি একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক্সামিন করা হয় এবং কম্পেয়ার করা হয়, অর্থাৎ পরীক্ষা করা হয় এবং তুলনা করা হয় যে আর্থিক যে বিবরণী থাকে একটি ব্যবসায়ী বা একটি আর্থিক প্রতিষ্ঠানের, সেটা যে তুলনা এবং পরীক্ষার পদ্ধতিটাই হলো রেশিও অ্যানালাইসিস। সো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। এখানে বেসিক্যালি আমরা জানতে চাচ্ছি কোন কোন টপিকের উপরে এই ম্যাথমেটিক্যাল টার্ম আমাকে কোন কোন অঙ্কগুলো করতে হবে, তার জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা নিয়েই বেসিক্যালি আমরা আলোচনা করতে চাচ্ছি। তো রেশিও অ্যানালাইসিস থেকে মূলত আমরা 17 বা 18 ধরনের রেশিও অ্যানালাইসিস দেখে থাকি। তো এই 18 ধরনের রেশিও অ্যানালাইসিসের সূত্রই তোমাদেরকে মেমোরাইজ করতে হবে না। মূলত 7 থেকে 8টা যেগুলো টপ ইম্পর্টেন্ট হিসেবে যেটা আমরা কাউন্ট করে থাকি, এগুলো তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। তো দেখো আমি এটা সর্বপ্রথম স্ক্রিনে তোমাদেরকে সূত্রগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ যেগুলো তোমাদেরকে পড়তে হবে। আমি 17টা সূত্র একটু এখানে দেখানোর চেষ্টা করেছি। তো 17টা সূত্রই তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, আমি আগেই বলেছি। 1 নাম্বার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা দেখো, শুরুতে লেখা আছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও বা একটি প্রতিষ্ঠানের চলতি অনুপাত, চলমান সম্পত্তি এবং দায়ের অনুপাতকে বোঝানোর জন্য যে রেশিও দ্বারা প্রকাশ করতে হয় তার নাম হলো কারেন্ট রেশিও। তো কারেন্ট রেশিও এর সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তো ডিয়ার স্টুডেন্ট, বেসিক্যালি তোমাদেরকে জানতে হবে কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পত্তি একটি প্রতিষ্ঠানের কোনগুলো আর কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো। কারণ চলতি সম্পত্তিকে চলতি দায় দ্বারা ভাগ করলে কারেন্ট রেশিও বা কারেন্ট চলতি অনুপাত পাওয়া যায়। 2 নাম্বারটা মুখস্থ করতে হবে কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও কোনটাকে বলে। তড়িৎ অনুপাত বেসিক্যালি কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটি, অর্থাৎ তড়িৎ সম্পত্তিকে তড়িৎ দায় দ্বারা ভাগ করলে কুইক রেশিওটা পাওয়া যায়। তো কারেন্ট অ্যাসেটের সাথে কুইক অ্যাসেটের একটি পার্থক্যটা হলো যে কারেন্ট অ্যাসেট থেকে শুধুমাত্র ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্সটাকে বাদ দিতে হয়। ইনভেন্টরি কেন বাদ দিতে হয়? বিকজ মজুদ মালামাল একটি প্রতিষ্ঠান থেকে বিক্রি করবে, সর্বপ্রথম এটা ধারে বিক্রি হতে পারে, সেই টাকা কালেকশন করতে আরো টাইম দরকার হতে পারে। তো এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। একইভাবে প্রিপেড এক্সপেন্স চাওয়া মাত্র যে টাকাটা ফেরত পাওয়া যাবে এমনটি নাও হতে পারে। এই কারণে এটাকে কারেন্ট অ্যাসেটের মধ্যে এই দুটো আইটেমকে নিয়ে আসা হয় না। একইভাবে কারেন্ট লায়াবিলিটিস থেকে মূলত ব্যাংক ওভারড্রাফট, অর্থাৎ ব্যাংক জমা অতিরিক্ত যে টাকাটা, এটা বাদ দিলে কুইক লায়াবিলিটিসটা পাওয়া যায়। তো এছাড়া কোনো কোনো পরীক্ষাতে আমরা আসতে দেখেছি সুপার কুইক রেশিও কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো সুপার কুইক রেশিওতে যেটা আমরা করবো ক্যাশ টাকা, সুপার কুইক রেশিও মানে তাৎক্ষণিকভাবে, মানে হ্যান্ডেবল ক্যাশ যেটাকে বলা হয়, অর্থাৎ আমার হাতে তাৎক্ষণিকভাবে যে ক্যাশ টাকাটা আছে, জাস্ট ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ, এটাকে দুটো যোগ করে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি সুপার কুইক রেশিও। এখানে আর দুটো ইম্পর্টেন্ট হলো গ্রস প্রফিট রেশিও, জাস্ট গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস গুণ 100, আর নেট প্রফিট রেশিও, নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস গুণ 100। এই পাঁচটা মেমোরাইজ করতে হবে। আর নিচের থেকে আমরা আরো দুটো পড়বো, সেটি হলো একটু হলো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য সম্পত্তি কি পরিমাণ টার্নওভার হয়, এবং একইভাবে প্রদেয় দায়ের টার্নওভার রেশিওটা আমাদেরকে বের করতে হবে। এটা সূত্র হলো অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ক্রেডিট সেলসের মাধ্যমে ক্রিয়েট হয়, অর্থাৎ ধারে বিক্রি করলে যেহেতু পাওনাদার সৃষ্টি, মানে দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়,
তো ক্রেডিট সেলসকে অ্যাকাউন্ট এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে ভাগ করলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিওটা পাওয়া যায়। একইভাবে অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিওটাও কিন্তু ক্রেডিট পারচেজ, যেহেতু আমরা ধারে প্রোডাক্ট ক্রয় করলে কিন্তু ক্রেডিট পারচেজের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট পেয়েবলটা সৃষ্টি হয়। তো সেটাকে আমরা এভারেজ অ্যাকাউন্ট পেয়েবল দিয়ে ভাগ করলে অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও পাবো। তাহলে প্রথম তিনটা মেমোরাইজ করবে। আরেকটি ইম্পর্টেন্ট হলো 12 নম্বরটা, ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার মানে একটি প্রতিষ্ঠানের মজুত মালামাল কিভাবে টার্নওভার হয়। তো কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত মানে মালামাল বা দ্রব্যাদি পরিমাণের সাথে এটাকে আমরা ভাগ করবো এভারেজ টার্নওভার ইনভেন্টরি দ্বারা। তাহলে আমরা পাচ্ছি ইনভেন্টরি টার্নওভার রেশিও। আমি তোমাদেরকে যেটা করাতে চাচ্ছি, সরাসরি আমি ম্যাথ প্র্যাকটিস করাতে চাই। তাহলে উপরের তিনটা ফর্মুলা আর নিচের এই তিনটা 12, 13, 14, এই ছয়টি হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই ছয়টা মুখস্থ করবে, পাশাপাশি 15 এবং 16, 17 এই তিনটাও একটু মেমোরাইজ করতে হবে। তো আসলে দেখো, প্রিভিয়াস ইয়ারে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছে এমন দুই একটা প্রশ্ন আমরা সরাসরি দেখাচ্ছি এবং সলভ করে দিচ্ছি। তো শুরুতে দেখো, যে প্রশ্নটা 3বার পড়েছে 13 সাল, 16 এবং 19 সালে, রেশিও অ্যানালাইসিস থেকে এই প্রশ্নটা যেহেতু 3বার এসেছে, ডেফিনেটলি ইট ক্যারিজ দ্য মোস্ট ইম্পর্টেন্স ক্যারি করে। A company has the following current assets এবং liabilities আছে। অ্যাসেট এবং লায়াবিলিটিস যেটা আছে কারেন্ট, তার ফিগার এটা। ইনভেন্টরি বা মজুত মালামাল আছে 1,50,000 টাকা। আমরা জানি এটা কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি বা মজুত মালামাল ইচ্ছা করলে বিক্রি করলেই উইদিন ভেরি শর্ট টাইম এটাকে ক্যাশ টাকায় কনভার্ট করা যায়। ক্যাশ টাকা হাতে 20,000 টাকা আছে, এটা কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল আছে, প্রাপ্য হিসাব বা দেনাদার আছে 50,000 টাকা, এটাও আমাদের কারেন্ট অ্যাসেট। ব্যাংক ওভারড্রাফট এটা দায়। অ্যাকাউন্ট পেয়েবল এটাও দায়ের মধ্যে আসছে। প্রিপেড এক্সপেন্স এটা কারেন্ট অ্যাসেট। অ্যাক্রুড স্যালারি মানে বকেয়া বেতন, এটা দায়ের মধ্যে আসছে, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আসছে। তো ডিউরিং দিস ইয়ার, এই বছর ধরে সেলস ওয়ার টাকা 8 লাখ, টোটাল 8 লাখ টাকার মালামাল বিক্রি করা হয়েছিল। এন্ড পারচেজ ওয়ার টাকা 4,50,000 টাকা। একই সাথে 4,50,000 টাকার মালামাল ক্রয় করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, এই পারচেজ এবং সেলস ক্রেডিটে হয়েছে নাকি ক্যাশে হয়েছে তাকে ইন্ডিকেট করা নেই। বাট প্রশ্নে যদি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও জানতে চায় এবং পেয়েবল টার্নওভার রেশিও জানতে চায়, তখন কিন্তু তোমাকে গেস করে নিতে হবে যে এই মালামালটা ধারে ক্রয় বিক্রয় হয়েছে। কারণ ধারে ক্রয় এবং বিক্রয়ের ফলে কিন্তু অ্যাকাউন্ট টার্নওভার রিসিভেবল টার্নওভার রেশিও এবং পেয়েবল টার্নওভার রেশিওটা ক্যালকুলেট করা সম্ভব। তো লেটস কাম টু দ্য পয়েন্ট। দেখো, এখান থেকে পাঁচটি জিনিস জানতে চাওয়া হয়েছে। একটি হলো কারেন্ট রেশিও বের করে দেখাও, একটি হলো অ্যাসেট টেস্ট রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও এবং অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও। তো আমি দেখো হোয়াইট বোর্ডে তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। শুরুতেই তোমরা নিশ্চয়ই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রবলেমের সলিউশনটা হলো, আমরা যেটা করবো, কারেন্ট রেশিও এর ফর্মুলাটা আগে লিখবো। কারেন্ট রেশিও বা চলতি অনুপাত কোনটাকে বলে? কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পত্তিকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করবে। তাহলে এখন কারেন্ট অ্যাসেট কোনগুলো আছে? একটা প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট চলতি সম্পত্তি, যে সম্পত্তি খুব দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় উইদিন 1 ফিসক্যাল ইয়ার বা উইদিন ভেরি শর্ট টার্ম, সেটাকে বলা হয় কারেন্ট অ্যাসেট। তাহলে দেখো, শুরুতে লেখা আছে ইনভেন্টরি বা মজুত মালামাল আছে 1,50,000 টাকা, প্লাস ক্যাশ টাকা হাতে আছে 20,000 টাকা, প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল আছে প্রাপ্য হিসাব বা দেনাদার আছে 50,000 টাকা। এছাড়া আছে দেখো প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচ করা আছে 10,000 টাকা। এই চারটা হলো আমার অ্যাসেটের আইটেম, কারেন্ট অ্যাসেট। এটা যোগ করলে 1,50,000, 50,000, 2,20,000, 2,30,000 টাকা হলো কারেন্ট অ্যাসেট। আর আমার কারেন্ট লায়াবিলিটিস হলো, কারেন্ট লায়াবিলিটিস আছে দেখো, অ্যাকাউন্ট পেয়েবল আছে টাকা 15,000 টাকা, টাকা 40,000 টাকা আছে অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল মানে প্রদেয় হিসাব বা পাওনাদার যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ ধারে ক্রয়ের ফলে আমার কাছে কেউ যদি টাকা পায় সেটাকে অ্যাকাউন্ট পেয়েবল বলা হয়, 40,000 টাকা। একইভাবে অ্যাক্রুড স্যালারি, শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হয়নি, বকেয়া বেতন আছে 20,000 টাকা। তাহলে এই টোটাল 60,000 টাকা হলো আমার কারেন্ট লায়াবিলিটিস, হলো 60,000 টাকা কারেন্ট লায়াবিলিটিস। ওকে, সো কারেন্ট রেশিও হলো কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করলে ইউ উইল গেট ইউর আনসার। গেট ইউর আনসার বলতে তুমি তোমার পজিশনটা আইডেন্টিফাই করতে পারো। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, দেখো। তাহলে আমার কারেন্ট অ্যাসেট হয়েছিল 2,30,000 টাকা, আর আমার কারেন্ট লায়াবিলিটি এসেছিল 40,000 আর 20,000 টাকা, 60,000 টাকা। সো এটাকে আমরা এটারে ভাগ করলে ইউ উইল গেট ইউর আনসার 1 2 3 4 1 2 3 4।
তো 6 কে 23 দিয়ে দেখো ভাগ করা যাচ্ছে না, নিশ্চয়ই এটা একটু ফ্র্যাকশন আসবে। 23 কে 6 দিয়ে ভাগ করলে সম্ভবত এটা আসছে 4 এখানে একটু ক্যালকুলেশনে যেটা করা আছে তোমরা নিশ্চয়ই দেখছো। আরেকটি আইটেম আমার লেখা একটু ভুল হয়েছে, সম্ভবত ব্যাংক ওভারড্রাফটের সাথে যোগ হবে 60,000 টাকা, একটু মিস্টেক হয়েছে। ব্যাংক ওভারড্রাফট আছে 15,000, অ্যাক্রুড স্যালারি বকেয়া বেতন আছে আরো 20,000 টাকা। এখানে ক্যালকুলেশনটা ভুল আছে, 60 স্থানের সাথে আমার আরো 15,000 যোগ হয়ে 75,000 টাকা হবে এখানে, 75,000 টাকা। তো 2,30,000-এর সাথে আমরা যদি 75,000 টাকা দেখো, আমি এখানে হোয়াইট বোর্ডটা আরেকবার একটু দেখাচ্ছি। 75,000 কেন হলো? কারণ হলো এখানে দেখো ব্যাংক ওভারড্রাফট আমি দেখতে ভুল করেছি। ব্যাংক ওভারড্রাফট আছে 15,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত, এটা দায়। অ্যাক্রুড স্যালারিজ বকেয়া বেতন এটাও দায়ী 20,000, এবং 40,000 অ্যাকাউন্টস পেয়েবল, টোটাল 75,000। এটা কেটে ভাগ করবে, তাহলে ইউ উইল গেট ইউর আনসার। 3টা করে শূন্য কেটে দাও, 230 কে 75 দিয়ে ভাগ করবে, 230 ভাগ 75। আমার সামনে তো ক্যালকুলেটর নাই, আমি একটু তোমাদেরকে ভাগ করে দেখাচ্ছি। ওকে, তো দেখো তাহলে 2,30,000-কে আমি যদি 75 দিয়ে ভাগ করি, তোমরা একটু ভাগ করে দেখো ক্যালকুলেটর দিয়ে, সম্ভবত 3.06 আসছে। তাহলে 3.06 আর স্ট্রিট স্ট্যান্ডার্ড ভ্যালু হলো 1 অংশ, চলতি দায় ধরে নিতে হয়। তো তাহলে এখানে অনুপাতটা এসছে 3.06:1, অর্থাৎ প্রতি 3 টাকা কারেন্ট অ্যাসেটের এগেইনস্টে কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 1 টাকা। তো দ্য পজিশন ইজ অলমোস্ট গুড, কমেন্টে যদি লিখতে হয়। এরপরে 2 নাম্বারটা আছে, দেখো কুইক রেশিওটা বের করতে বলা হয়েছে। এখানে একটু মিস্টেক আছে, এখানে যেটা করা তোমরা নিশ্চয়ই এখানে দেখছো, এখানে জানতে চাওয়া হয়েছে অ্যাসিড টেস্ট রেশিও, বাট রিকোয়ারমেন্ট দিয়ে এখানে লেখা আছে কারেন্ট রেশিও। এটা বইয়ের কপি, এটা আমি তোমাদেরকে সঠিক করে দিচ্ছি, তোমরা আমারটা দেখলে হবে হোয়াইট বোর্ডটা। হোয়াইট বোর্ডে দেখো আমি রিকোয়ারমেন্ট এইটা মুছে দিচ্ছি, রিকোয়ারমেন্ট বি করে দেখাচ্ছি। তো রিকোয়ারমেন্ট বিতে আমার কাছে জানতে চাওয়া হয়েছে অ্যাসিড টেস্ট রেশিও। তো অ্যাসিড টেস্ট রেশিও এর বাংলা নিশ্চয় আমি বলেছি তড়িৎ অনুপাত, মানে কারেন্ট রেশিও অপেক্ষা আরো তড়িৎ গতিতে যে টাকাটা ক্যাশ টাকায় রূপান্তর করা যায় অথবা খুব দ্রুত পে করতে হয়। তো এটা হলো কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটি। তোমরা কিন্তু ইন ডিটেইলসে লিখবে, আমি স্পেসের অভাবে একটু সংক্ষেপে লিখছি। কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটি। প্রশ্ন হলো যে কারেন্ট অ্যাসেটের সাথে এটার পার্থক্যটা কোথায়? তো দেখো আমরা যেটা বের করেছিলাম সেটা হলো আমাদের কারেন্ট অ্যাসেট এসেছিল 2,30,000 টাকা। কারেন্ট অ্যাসেট হয়েছিল আমার 2,30,000 টাকা। আমরা জানি শুধুমাত্র কারেন্ট অ্যাসেট থেকে কুইক অ্যাসেট যদি আমাকে বের করতে হয়, তাহলে কারেন্ট অ্যাসেট যেটা হয় সেখান থেকে আমাকে কেবলমাত্র মাইনাস করতে হবে। যেটা মাইনাস করতে হবে সেটা হলো দুইটা আইটেম, আমি এখানে আগেই দেখিয়ে দিয়েছি। দেখো সেই আইটেম দুটো এখানে আমি লিখে রাখছি, একটু হলো ইনভেন্টরি আর একটু হলো প্রিপেড এক্সপেন্স। ইনভেন্টরি আর একটু হলো প্রিপেড এক্সপেন্স, এই দুটো মাইনাস করতে হবে আমাদেরকে। তাহলে 2,30,000 থেকে ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স যেটা আছে, ইনভেন্টরি আছে 1,50,000 আর প্রিপেড এক্সপেন্স আছে 10,000, তাহলে 1,60,000 আমি একবারে মাইনাস করে দিচ্ছি, 1,60,000 টাকা। তাহলে আমার ডিজিট আসতে হলো 6 হলে 13, 70,000 টাকা হলো কুইক অ্যাসেট হিসেবে আমার প্রতিষ্ঠানে আছে, 70,000 টাকা। সম্ভবত এই ক্যালকুলেশনটা এখানে ঠিক আছে, 70,000 টাকা। আর এরপরে আসলে কুইক লায়াবিলিটিসটা দেখি। কুইক অ্যাসেট, কুইক লায়াবিলিটিস বা খুব তড়িৎ দায়, যেটা আমাকে খুব তাৎক্ষণিকভাবে উইদিন ফিসকাল ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার আমাকে উইদিন ভেরি শর্ট টাইম আমাকে যে টাকা পে করতে হয়, তা হলো কারেন্ট লায়াবিলিটিস বা কুইক লায়াবিলিটিস। তো টোটাল লায়াবিলিটিস ছিল আমার হলো অ্যাকাউন্ট পেয়েবল ছিল 40,000 টাকা, অ্যাক্রুড স্যালারিজ 20,000, 60,000 আর 15,000 ছিল ব্যাংক ওভারড্রাফট। তাহলে 40 আর 20, 60 আর 15, 75,000। 75,000 থেকে ব্যাংক ওভারড্রাফট 15,000 বাদ দিলেও হয়, আবার অন্যভাবে করা যায়, সেটা হলো ব্যাংক ওভারড্রাফট ছাড়া বাকি দুটো যোগ করে নিলেও হয়। একটু হলো অ্যাকাউন্ট পেয়েবল 40,000 টাকা আর একটু হলো 20,000 টাকা আছে অ্যাক্রুড স্যালারি। এই টোটাল 60,000 টাকা হলো আমার কুইক লায়াবিলিটি। কারেন্ট যে লায়াবিলিটি ছিল সেখান থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিলেও 15,000 টাকা হবে, অথবা ব্যাংক ওভারড্রাফটকে টোটালি কনসিডার না করে আমরা যেটা করতে পারি, বাকি আইটেম দুটো যোগ করে নিয়েও বেস ক্যালকুলেট করতে পারি। তো তাহলে এখানে কুইক অ্যাসেট হিসেবে আসছে 1,60,000 টাকা, আর কুইক লায়াবিলিটিস আছে আমার অনলি 60,000 টাকা। তাহলে কুইক রেশিওটা কত আসছে একটু ক্যালকুলেশন করে দেখি। আমরা 4টে করে শূন্য কেটে দেওয়ার পর এখানে 16/6
তো 3×5 = 12, 3×6 = 18, 6×12 2 পয়েন্ট সামথিং বা 16কে 6 দিয়ে ভাগ করলে আমরা উত্তর কনফার্ম হতে পারি। আমি 16কে 6 দিয়ে ভাগ করে দেখাচ্ছি, এক্সাক্ট ফিগারটা দেখাচ্ছি। দেখো 16 ভাগ 6, 16 ভাগ 6 অর্থাৎ 2.66 বা 2.67, 2.67:1। এটাও বেস্ট ওয়ান, বিকজ প্রতি 1 টাকা দায় পরিশোধ করার জন্য খুব তাৎক্ষণিকভাবে হাতে যে টাকাটা আছে 2.67 টাকা। তো কমেন্টে কিন্তু এটা আমরা যদি কমেন্ট লিখতে হয় whether this position is good one for an organization or not, তো পজিশনে কিন্তু এটাকে অন্য সেন্সে পজিশনটা গুড বলা যাচ্ছে না, বিকজ 1 টাকা দায় পরিশোধ করার জন্য হাতে অ্যাভেলেবল ক্যাশ টাকা ধরে রাখা হয়েছে 2 টাকা 67 পয়সা। দিস ইজ নট আ গুড সাইন। একটা প্রতিষ্ঠানে 1 টাকা ক্যাশ টাকা পরিশোধ করার জন্য 1 টাকায় ধরে রাখতে পারলে দ্যাটস আ গুড সাইন। সো তাহলে সঠিক উত্তর হলো 2.67:1। আর এক্সপ্লেনেশনের বিষয়ে আমি আরেকটি ক্লাস নেব, যেখানে প্রতিটা রেশিও, কোনটা পজিশন গুড, কোনটা ব্যাড, এই বিষয়ে আমি এক্সপ্লেনেশন দেবো তোমাদেরকে। তো আজকে আমি সূত্রের সাথে একটু অ্যাডজাস্ট করে তোমাদের কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে ভ্যালুটা বের করতে হয়, এটা একটু দেখাচ্ছি। তোমরা এখানে যে ভুলটা আছে সে ভুলটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে অ্যাক্রুড স্যালারি 20,000 যেটা এখানে বাদ পড়েছে কারেন্ট রেশিওতে, এখানকার ক্যালকুলেশনটা ভুল আছে। আচ্ছা, এটা 3 নম্বরে যেটা আছে দেখো, ইনভেন্টরি টার্নওভার রেশিও। রিকোয়ারমেন্ট সিরিতে আছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। রিকোয়ারমেন্ট সি ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিও মানে একটি প্রতিষ্ঠানে কি পরিমাণ মজুদ মালামাল টার্নওভার হয়, কতটা বিক্রি হচ্ছে, কতটা গোদামে পড়ে থাকছে, ইনভেন্টরি টার্নওভার রেশিও। আমাদের সম্ভবত ফর্মুলা নাম্বার 12, তোমাদেরকে আগে দেখিয়েছি সূত্রটা, ইউ মাস্ট হ্যাভ টু মেমোরাইজ। দিস ইজ দ্য ফর্মুলা, ইনভেন্টরি টার্নওভার রেশিও, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড এর বাংলা অর্থ হলো বিক্রিত মাল বা দ্রব্যাদির পরিমাণ, টোটাল বিক্রিত মালের পরিমাণকে কস্ট অফ গুডস সোল্ড বলা হয়। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত মালের পরিমাণ ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তো অ্যাভারেজ ইনভেন্টরি ক্যালকুলেশন করতে হয় যেই প্রশ্নের বিগিনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি থাকে, আর যে প্রশ্ন কেবলমাত্র ইনভেন্টরি আছে সেটাকে অ্যাভারেজ ইনভেন্টরি ধরে নিতে হয়, মানে গড় মজুদ মালামাল। সো অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড মানে টোটাল কত টাকার মালামাল আমরা বিক্রি করেছি। তো আমরা যে প্রশ্নটা সলভ করেছিলাম সেখানে আমরা দেখলাম টোটাল আমরা ডিউরিং দ্য ইয়ার সেলস এর টাকা 8 লাখ, আমরা 8 লক্ষ টাকা আমাদের কস্ট অফ গুডস সোল্ড, টোটাল আমাদের বিক্রিত মালামালের পরিমাণ হলো 8 লাখ টাকা। আর এভারেজ ইনভেন্টরি আমি আগেই বলেছি, এভারেজ ইনভেন্টরি ক্যালকুলেশন করার অ্যাকচুয়াল ফর্মুলাটা হলো বিগিনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। বাট যেহেতু এখানে কেবলমাত্র ইনভেন্টরিটাই আছে, বিগিনিং এবং ক্লোজিংটা নাই, তো ইনভেন্টরি বা মজুদ মালামাল 1,50,000 যেটা আছে এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তো 1,50,000 দিয়ে আমি এটাকে ভাগ করব, 4টা করে 1 2 3 4, 4টা করে শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 16 80, 16কে 3 দিয়ে ভাগ করবে, 16কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 পয়েন্ট সামথিং হবে, 10 আসতেছে, আমরা 3 3 9, 5.3:1। So this is the correct answer of inventory turnover ratio. আমি এক্স্যাক্টলি ক্যালকুলেটর ছাড়া অনুমান করে ভাগ করে দেখেছি, এই যে 5.33 টাইম, 5.33 টাইম। এক্ষেত্রে আর কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটিজ এর মতো এক অংশ লিখে দেখানোর দরকার নেই, এত টাইমস ইজ দ্য কারেক্ট আনসার। মানে এতবার টার্নওভারটা হয়েছে একটা প্রতিষ্ঠানে, টোটাল 5.3 টাইমস টার্নওভার হয় একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে, যে সময়কাল প্রশ্ন উল্লেখ আছে। ওকে, এরপরে যেটা আছে দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। তো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও এবং অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও আমি দুটোই এখানে একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও মানে দেনাদারের উপরে, দেনাদার বা প্রাপ্য সম্পদ, আমরা যে টাকাটা পাচ্ছি দেনাদার থেকে কত টাকা আমরা কালেকশন করছি, কতবার এটা টার্নওভার হচ্ছে, একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে আমরা কত টাইম দেনাদারের কাছ থেকে টাকাটা কালেকশন করতে পারছি, এই টার্নওভারটা আমাদেরকে ক্যালকুলেট করে দেখাতে হবে। তো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও এখন জানতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে ক্রিয়েট হয়। এটা ফর্মুলা হলো নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তো ক্রেডিট সেলস হলো, যেহেতু আলাদা করে প্রশ্নে কোনো ক্রেডিট সেলস উল্লেখ নেই,
তো এখানে টোটাল যে 8 লক্ষ টাকা সেলস আছে এটাকে ক্রেডিট সেলস ধরতে হবে। তো ক্রেডিট সেলস হলো 8 লক্ষ টাকা ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আছে 50,000 টাকা। তো 8 লক্ষকে 50,000 দিয়ে ভাগ করো। দিস ইজ দ্য কারেক্ট আনসার। রিকোয়ারমেন্ট ডি এখানে সঠিক আছে অঙ্কটা দেখো। ক্রেডিট সেলস হয়েছে 8 লক্ষ টাকা, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 50,000 টাকা। তাহলে 20 টাইমস হলো টার্নওভার রেশিও। একইভাবে অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও, ক্রেডিট পারচেজ যেহেতু পেয়েবলটা সৃষ্টি হয় পারচেজের মাধ্যমে, ক্রেডিট পারচেজ যেহেতু ক্রেডিট পারচেজ বলে আলাদা কোনো পারচেজ উল্লেখ করা নাই, তাহলে প্রশ্নে যে পারচেজটা আছে এটাকে ক্রেডিট পারচেজ ধরে নিতে হবে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অর টেকনিকটা হলো এটা। তাহলে এখানে পারচেজ আছে টোটাল 4,50,000 টাকা। তাহলে 4,50,000 টাকা আমার পারচেজ, এটার সাথে ভাগ হবে অ্যাকাউন্ট পেয়েবল যে টাকাটা আছে 40,000 টাকা। 4,50,000 ভাগ 40,000 এই দেখো এখানে করা আছে। তাহলে টোটাল পেয়েবলটা টার্নওভার হচ্ছে 11.25 টাইমস মানে বার, টোটাল 11 প্রায় 12 বার এটা টার্নওভার হবে। তো দিস ইজ দ্য কারেক্ট আনসার। আমরা দেখছি রেশিও থেকে আরো একটি প্রশ্ন 2 থেকে 3 বার পরীক্ষাতে আসছে, এই যে প্রবলেম নাম্বার 2। এখানে আমরা ভিন্ন কোনো ফর্মুলার অঙ্ক আছে কিনা একটু দেখছি। যেহেতু সূত্রগুলো অলরেডি তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে দেখানো হয়েছে, অঙ্কগুলো এখানে করা আছে, যদি ভুল থাকে আমি সেটা কারেক্ট করে দিচ্ছি, আর সঠিক থাকলে আমরা সেটা নিয়ে আর কথা বলবো না। তো শুরুতে যেটা আছে দেখো, যে কোশ্চেনটা আছে প্রবলেম 2 তে, দ্য ফলোইং ইজ দ্য ফিনান্সিয়াল পজিশন অফ এ কোম্পানি অ্যাজ জুন 30, 2015। 2015 সালের 30শে জুন। আমরা জানি ফিসকাল ইয়ার বা অর্থ বছরটা জুন মাসে ক্লোজিং হয়, 1 জুলাই শুরু হয়। শেয়ার ক্যাপিটাল বা মূলধন বাবদ আছে 2 লক্ষ টাকা, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট আছে 30,000, জেনারেল রিজার্ভ আছে 40,000, 12% জিএস চার্জ বা ঋণপত্র আছে 4,20,000 টাকা। অ্যাকাউন্ট পেয়েবল আছে অর্থাৎ পাওনাদার, অ্যাকাউন্ট পেয়েবল মানে আমাদের প্রদেয় টাকা বা পাওনাদার 1 লক্ষ টাকা আমি দায়ী আছি আমরা। একইভাবে নোটস পেয়েবল আরো দায়ী আছে 50,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে অ্যাসেট হিসেবে 1,40,000 টাকা। প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে 3,50,000। ইনভেন্টরি বা মজুদ মালামাল 2 লক্ষ টাকা। এগুলো সবই অ্যাসেট আমাদের, আর বাম পাশটা হলো লায়াবিলিটি। এখন লায়াবিলিটি দুই ধরনের হয়, কোনোটা কারেন্ট এবং কোনোটা কুইক, কোনোটা আবার ফিক্সড লায়াবিলিটি হয়। তো আমাদের এখানে কি ক্যালকুলেট করতে বলছে এটা দেখতে হবে। শুরুতে দেখো কারেন্ট অ্যান্ড কুইক রেশিও দুটোই জানতে চাই, একটা হলো কারেন্ট রেশিও আর একটা হলো কুইক। তো কারেন্ট রেশিও সূত্র আমি একটু আগে যেটা করালাম, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট এখানে দেখতে হবে কোনটা কোনটা। তো ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই জানো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, বিল্ডিং এবং ভূমি এটা স্থায়ী সম্পত্তি, এটা কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে না। প্লান্ট অ্যান্ড মেশিনারি এটাও কারেন্ট অ্যাসেট আসবে না। সো আসবে হলো ইনভেন্টরি বা মজুদ মালামাল, অ্যাকাউন্ট রিসিভেবল আসবে, নোট রিসিভেবল আসবে, ক্যাশ অ্যাট ব্যাংক। এই চারটা আইটেম যোগ করে এখানে দেখো লেখা আছে 3,50,000 টাকা। একইভাবে কারেন্ট লায়াবিলিটিস মানে যে টাকাটা আমাকে তড়িৎ গতিতে খুব দ্রুত পে করতে হবে, সেটা কোনটা? কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে দেখো অনলি দুইটা আসছে, শেয়ার ক্যাপিটাল বা মূলধন, এটা আমরা জানি এটা লং টার্ম লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আসছে অ্যাকাউন্ট পেয়েবল এন্ড নোটস পেয়েবল, 1 লক্ষ টাকা আর 50,000 টাকা। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে উত্তর আসছে 2.33:1। এটা কারেক্ট উত্তর আছে, কোনো সমস্যা নাই এখানে। তো কুইক রেশিও বের করতে হলে আমরা জানি কারেন্ট অ্যাসেট থেকে দুইটা আইটেম বাদ দিতে হয়, একটা হলো ইনভেন্টরি আর একটা হলো প্রিপেড এক্সপেন্স। অ্যাজ বিকজ এই প্রশ্নের মধ্যে কোনো প্রিপেড এক্সপেন্স নাই বিধায় কেবলমাত্র ইনভেন্টরিটা মাইনাস করা হয়েছে। তো 3,50,000 কারেন্ট অ্যাসেট, সেখান থেকে 2 লক্ষ টাকা ইনভেন্টরি মাইনাস করে, আর কারেন্ট লায়াবিলিটি যেহেতু ব্যাংক ওভারড্রাফটটা ছিল না, কাজে কারেন্ট লায়াবিলিটিসটাই প্রশ্নের ক্ষেত্রে কুইক লায়াবিলিটি, এটা ভাগ করে 1:1। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আছে দেখো ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, এটা নতুন করে দেওয়া হয়তো ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। সূত্রটা আমি আগেই দেখিয়েছি, উপরে লেখা আছে ইনভেন্টরি ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল। ইনভেন্টরি বা মজুদ মালামাল প্রশ্নে সুস্পষ্ট করে উল্লেখ করা আছে। টোটাল ইনভেন্টরি ছিল আমাদের হলো 2 লক্ষ টাকা, এই যে এখানে দেখা যাচ্ছে। আর আমাকে যেটা করতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা আমি এখানে লেখা আছে দেখিয়েছি তোমাদের। সেটা হলো জাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল যদি বের করতে বলে, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়। তো একটু দেখো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এই যে 3,50,000 কারেন্ট অ্যাসেট বের করেছিলাম, কারেন্ট লায়াবিলিটিস 1,50,000। এটা মাইনাস করলে 2 লক্ষকে 2 লক্ষ দিয়ে ভাগ করলে 1:1। তাহলে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল 1:1। এই ছিল বেসিক্যালি যে দুইটা ম্যাথ রেশিও থেকে আমরা 2013 থেকে 16 বা 19 সাল পর্যন্ত দেখলাম। একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদিও আমি জুমে ক্লাস নিচ্ছি, ইচ্ছা করলে যে কোনো স্টুডেন্ট লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারে। লাইভ ক্লাসে আসলে তোমাদের প্রবলেমটা তোমরা বললে, বুঝতে পারলে সেটা সমাধান করে দিলে বেস্ট হয়। তো আমার পক্ষ থেকে সাজেশন, দেখো প্রত্যেকটা ইয়ারের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের লাইভ ক্লাসের শিডিউলটা আমি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে।
সবার প্রতি রিকোয়েস্ট সেই শিডিউল দেখে আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে আসবে, তাহলে তোমরা তোমাদের প্রবলেমটা আমার সাথে শেয়ার করতে পারবে। সো দিস ইজ অল ফর টুডে। আজকে এখানেই সমাপ্ত। পরের ক্লাসে আমি আশা করছি তোমরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। ওকে, বেস্ট অফ লাক।